হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফিল্মস ফরএভারে। আজ আমি এক্সপ্লেন করব মহারাজ মুভি, যেখানে আগেকার দিনে সাধুদের ভণ্ডামি দেখানো হয়েছে, যে সমাজে কিভাবে তারা সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে সমাজের মাথা হয়ে বসতো আর সাদাসিধে নিষ্পাপ মেয়েদের ভগবানের নামে নিজেরা ভোগ করত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক মুভি স্টোরিটা। মুভির স্টোরি শুরু হয় 1832 সালে গুজরাটের বারাল নামের একটি গ্রাম থেকে, যেখানের হিন্দু বৈষ্ণব পরিবারে একটা ছেলের জন্ম হয়। বাচ্চাটাকে তার দাদুর মতন দেখতে হওয়ায় তার নামও তার দাদুর নামেই রাখা হয়, কারসান দাস। যখন কারসান দাসের বয়স বাড়ছিল, তখন বয়সের সাথে সাথে তার জিজ্ঞাসাও বাড়ছিল। সে ছোট থেকেই অনেক প্রশ্ন করত, আর তার প্রশ্নের ঠেলায় তার মা বাবা ও নাজেহাল হয়ে যেত। কখনো সে পণ্ডিতের থেকে উত্তর চাইত, আবার কখনো নিজের বাবার থেকে, কিন্তু তারা বলবে কি, কারণ এই সব প্রশ্নের উত্তর তাদেরও জানা ছিল না। এরপর যখন কারসানের 10 বছর বয়স হয়, তখন হঠাৎই তার মায়ের মৃত্যু হয়ে যায়, আর সে একদম একা হয়ে যায়। তার বাবা আবার বিয়ে করে, আর ছোট্ট কারসানকে পাঠিয়ে দেওয়া হয় তার মামা মামির কাছে বম্বেতে, যাদের সাথে তার বিধবা মাসিও থাকতো। তাই সে তার মাসির কাছে অনেক যত্নে বড় হতে থাকে। সে বম্বেতে থেকেই নিজের পড়াশোনা পূরণ করে। বর্তমানে তারা বম্বেতে যে শহরটাতে থাকছে, সেইটা মূলত একটা ব্যবসায়ী শহর। এইটা বৈষ্ণব সম্প্রদায়ের সব লোকেদের ব্যবসার মূল ঘাঁটি ছিল, এবং এখানকার রাজা 10 ইউরোতে এই জায়গাটা ইংরেজদের কাছে ভাড়া দিয়েছিল। কিন্তু ইংরেজ সরকার যতই দেশের উপর শাসন চালাক না কেন, এই জায়গায় শাসন চলতো সাধুদের বা মহারাজদের। আসলে এই জায়গায় বৈষ্ণবদের 7টা প্রাসাদ ছিল, আর শহরের মাঝে যেটা মেন প্রাসাদ ছিল, সেটাতেই থাকতো মেন সাধু, অর্থাৎ জেজে। এই জেজেকে বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা ভগবান বলে মনে করত, কিন্তু আসলে সত্যিটা অন্য। সে সবার বিশ্বাসকে ঠকাচ্ছে। এবার আমরা দেখতে পাই কারসানকে। সে বড় হয়ে গিয়েছে, আর এখন সে একজন জার্নালিস্ট। একটা সংবাদ মাধ্যমের হয়ে সে কাজ করে, আর তার লেখা বহু প্রভাবশালী ব্যক্তিরাও পড়ে। মানুষ হিসাবে সে খুব ভালো। সমাজের আর 5টা লোকের মতন সে ভাবে না। তার চিন্তাধারাও খুব উন্মুক্ত। যেমন সমাজের জাতপাত নিয়ে সে ভাবে না। তার চোখে সব মানুষই সমান। সে কি উঁচু জাতের বা কি নিচু জাতের, এমনকি বিধবা প্রথাকে সে মানতে পারে না, কারণ তখনকার সমাজে বিধবা মেয়েদের জন্য অন্য অনেক নিয়ম ছিল, যেগুলো তাদের জীবনের কষ্টকে আরও বাড়িয়ে দিত। তাই সে বিধবা প্রথার বিরুদ্ধে, এবং এই প্রথা সে বন্ধ করতে চায়। এই কারণে সে মানুষকে জাগরুক করারও চেষ্টা করে। এরপর আমরা হোলি ফেস্টিভ্যাল দেখতে পাই, যেখানে একটা কিশোরী নামের মেয়েকে দেখা যায়। এখানেই আমরা জানতে পারি কারসান কিশোরীকে খুব ভালোবাসে, আর তাদের দুজনার আশীর্বাদও হয়ে গিয়েছে অনেক দিন আগে, অর্থাৎ কিশোরী কারসানের হবু বউ। এতদিনে এদের বিয়েটাও হয়ে যাওয়ার কথা, কিন্তু কারসান চায় যে কিশোরী আগে নিজের পড়াশোনা কমপ্লিট করুক, তারপর তারা বিয়ে করবে। এবার আমরা কিশোরীর কথায় বুঝতে পারি যে সে সেখানকার ধর্মগুরু জেজেকে খুব মানে। জেজের প্রতি তার আস্থা ভগবানের মতন। তার কাছে তো তার হবু স্বামী কারসানের থেকেও জেজের গুরুত্ব বেশি। এরপর হোলি সেলিব্রেশন শুরু হয়, যেখানে সবাই খুব এনজয় করছে, আর এখানে জেজেও এদের সবাইকে দেখছিল। এরপর হঠাৎই সে কিশোরীর কাছে আসে, আর তার গায়ে রং লাগিয়ে দিয়ে তাকে বলে যে আজ থেকে তুমি আমার চরণ সেবা করবে। এখানকার মানুষের অন্ধবিশ্বাস এমন যে ধর্মগুরু জেজে যদি কাউকে নিজের চরণ সেবার জন্য বেছে নেয়, তাহলে লোকে ভাবে যে সেটা ভগবানের সেবা হচ্ছে। অন্যদিকে মনে মনে কিশোরী খুব খুশি হচ্ছিল, কারণ অত লোকের মধ্যে গুরু তাকে বেছে নিয়েছে চরণ সেবার জন্য। এরপর তার মা তাকে চরণ সেবার জন্য জেজের কাছে পাঠিয়ে দেয়। এদিকে কারসান কিশোরীকে সব জায়গায় খুঁজছে, কিন্তু তাকে সে কোথাওই পায় না, কারণ কিশোরী তো ততক্ষণে জেজের কাছে চলে গিয়েছে। যেখানে জেজে কিশোরীকে বোঝাচ্ছে যে তুমি খুব লাকি, কারণ তুমি চরণ সেবা করার সুযোগ পেয়েছো। এবার জেজে কিশোরীর কাছে যাওয়া শুরু করে, যেটাতে কিশোরী কোনো রিয়্যাক্টই করে না। অন্যদিকে খাবাস, যে জেজের রাইট হ্যান্ড, সে দরজা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে। এবার সেখানে কারসান আসে, আর সে কিশোরীর খোঁজ করে, কিন্তু খাবাস তাকে বলে যে কিশোরী এখন চরণ সেবায় ব্যস্ত।
এই বলে সে কার্সানকে সেখানেই আটকে দেয়। কিন্তু এবার কার্সান যখন বলে যে কিশোরী তার হবু স্ত্রী, তখন খাবাস তাকে বলে যে ও তুমি কিশোরীর হবু স্বামী, তাহলে তোমার তো কিশোরীর চরণ সেবা দেখার সুযোগ পাওয়া উচিত, যেমনটা বাকিরাও পাচ্ছে। এরপর কার্সানও চরণ সেবা দেখার জন্য ছাদে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই অনেক লোক ছিল। এবার কার্সানও বাকিদের মতোই জানালা দিয়ে দেখে, আর সে দেখে যে কিশোরীর সাথে শারীরিক শোষণ করছে, আর কিশোরী তাকে আটকানোর চেষ্টাও করছে না। এই দৃশ্য দেখে কার্সান খুব রেগে যায়, আর সে ঘরের ভিতর ঢুকে পড়ে। আর ভিতরে গিয়েই সে জেজেকে খুব উল্টোপাল্টা বলা শুরু করে। সে বলে যে আমি জানতাম তুমি ভণ্ড, কিন্তু তুমি যে এতটা নিচে নামতে পারো সেটা আমি জানতাম না। তখন যে বলে যে চরণ সেবায় সব মহিলাদেরই সুযোগ দেওয়া হয় ভগবানের সেবা করার, আর এটা একটা প্রথা যা অনেক দিন ধরে চলে আসছে, যেটাকে কেউ বদলাতে পারবে না। তখনই কার্সান কিশোরীকে সেখান থেকে যাওয়ার জন্য বলে, কিন্তু কিশোরী মানা করে দেয়। কিশোরী তাকে বলে যে তুমি যাও, আমি পরে আসছি। এইটা দেখে কার্সানের খুব খারাপ লাগে। সে ঘরে ফিরে আসে আর তারপর খুব কাঁদে, কারণ তার মন ভেঙে গিয়েছে। সে কখনো ভাবতেও পারেনি যে এমন কিছু হতে পারে। তার কোথাওই মন লাগছিল না। এর পরের দিন কিশোরী কার্সানের সাথে দেখা করতে যায়। সে কার্সানের থেকে ক্ষমা চায়, কিন্তু কার্সান তাকে বলে যে আমি তোমাকে এই জন্যে পড়াচ্ছি যাতে তুমি বাইরের সমাজটাকে বুঝতে শেখো, কিন্তু যে তোমাকে ব্যবহার করছে আর তুমি কিছু বলছোও না। এত বোকাও কেউ কি করে হতে পারে? কার্সান বলছে যে ভক্তিতে সবাই এমন ডুবে আছে যে তারা বুঝতেই চাইছে না যে তারা ব্যবহার হচ্ছে, যে তাদের নিজের দরকারে ব্যবহার করছে। যেটা শুনে কিশোরী কার্সানকে বলে যে যদি তোমার মাকে চরণ সেবার জন্য বেছে নিত তাহলে তোমার মাও যেত। যেটা শুনে কার্সান খুব রেগে যায়, আর সে বলে আজ থেকে আমি আমাদের বিয়েটা ভেঙে দিচ্ছি। এরপর থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে কিশোরীর খারাপ লাগে, আর সে কাঁদতে কাঁদতে জেজের কাছে চলে যায়। যে তাকে আবার ভুল বোঝানো শুরু করে। সে বলে যে যেটা হওয়ার সেটা হয়েই ছাড়বে, সেটা আটকানোর ক্ষমতা কারোর নেই। যে বলে যে আজ থেকে তুমি আমার প্রিয় ভক্ত হয়ে থাকবে, কিন্তু কিশোরী এখনও বুঝতে পারে না যে সে শুধু ব্যবহৃত হচ্ছে। এরপর তারা দুজনে আবার ইন্টিমেট হয়। কিছুক্ষণ পর কিশোরী দেখে যে সেখানে নেই। ঘরের বাইরে এসে সে পাহারাদারকে জেজের কথা জিজ্ঞাসা করলে পাহারাদার বলে যে একটা প্রার্থনা করার জন্য খুব ব্যস্ত আছে। এবার কিশোরী খুশি মনে সামনের দিকে এগিয়ে যায়, আর একটা রুমের বাইরে সে জেজের জুতো দেখতে পায়। জুতোয় প্রণাম করে সে ঘরে ঢুকতেই যাবে, এমন সময় সে দেখতে পায় যে কোনো মেয়ের সাথে কথা বলছে, আর সেই মেয়ে অন্য কেউই নয়, সে কিশোরীর ছোট বোন। এবার যেই কথা যে কিশোরীকে বলেছিল, এখন ঠিক সেই কথাগুলোই যে কিশোরীর বোনকে বলছে। এবার কিশোরী রেগে ঘরে ঢুকে পড়ে, আর সে জেকে বলে তুমি একজন ভণ্ড, তুমি আমার মন না বরং আমার বিশ্বাস ভেঙেছ। কার্সান তাকে সবসময় বলতো যে তারা ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমিই বোকা যে কার্সানের কথায় বিশ্বাস না করে তোমার মতন ঠককে বিশ্বাস করেছি। এবার কিশোরী নিজের বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে নিজের বোনকে বোঝানোর চেষ্টা করে যে তাদের সবাইকে যে ব্যবহার করছে, কারণ সে একজন ভণ্ড খারাপ লোক। এবার কার্সান যখন বাড়ি পৌঁছায় তখন তার মামা তার উপর খুব চিল্লায়, কারণ সে চরণ সেবার এই প্রথা এখানেই বন্ধ করে দিয়েছিল। এবার সে বলে যে একজন ভণ্ড মহারাজ, আর সে নিজের স্ত্রীর এইভাবে শারীরিক শোষণ দেখতে পারবে না। এই কথা শোনার পর তার মামা তাকে একটা চড় মারে, আর তাকে ঘর থেকেও বের করে দেয়। এবার আমরা সামজি নামের একটা লোককে দেখতে পাই, যার বোনকে যে চরণ সেবার নামে প্রেগনেন্ট করে দিয়েছে। সামজি জেকে বলে যে আপনি আমার বোনকে চরণ সেবার জন্য ডেকেছিলেন, আর এখন সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এবার বলুন আমি কি করব। এবার যে তার বোনকে একটা লাড্ডু খাইয়ে দেয়, যদিও এইখানে সবাই জানতো যে এই লাড্ডুটা ক্ষতিকারক, কারণ এইটা ধূত্র ফলের বীজ দিয়ে তৈরি, যার ফলে তার শরীর খারাপ হতে শুরু করে। এবার এখানে কার্সান আসে, সে এদেরকে হেল্প করতে চায়, আর তাই সে একটু দূরে কিছু লোক ডাকতে যায় এদেরকে হেল্প করার জন্য। যখন সে ফিরে আসে তখন দেখে সামজি আর তার বোন আর সেখানে নেই।
তাদেরকে কেউ গায়েব করে দিয়েছে, যেই বিষয়ে কার্সান পণ্ডিতজির সঙ্গে কথা বলে। উত্তরে পণ্ডিতজি বলে, এখানে হামেশাই এমনটাই হয়, চরণ সেবার নামে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়, আর যখন তারা প্রেগনেন্ট হয়ে যায় তখন তাদের ধূত্র ফলের বীজ দিয়ে তৈরি লাড্ডু খাইয়ে দেওয়া হয়, যার ফলে তাদের বাচ্চা পেটেই মারা যায়। এবার পণ্ডিতজি কার্সানকে বলে যে প্রাসাদ বা মন্দিরের ভিতর থেকে তো আমরা এইসব বন্ধ করতে পারবো না, কিন্তু তুমি বাইরে থেকে এইগুলো বন্ধ করতে পারো। যার পর কার্সান এইসব ছাপার জন্য দাদাভাই নরজির কাছে যায়, কিন্তু সে কার্সানকে হেল্প করে না, কারণ যে একজন নামি দামি মানুষ, যার বিরুদ্ধে লড়াই করা অত সহজ না। তখনই জানা যায় যে কিশোরী কুয়াতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নিয়েছে। এই কথা শুনে কার্সানও খুব দুঃখ পায়। এবার এখানে কিশোরীর বোন আসে, আর সে কার্সানকে একটা চিঠি দিয়ে বলে যে কিশোরী তাকে রাতের বেলায় এই চিঠিটা দিয়েছিল। চিঠিতে লেখা ছিল যে সে জানতে পেরে গিয়েছে যে একজন ভণ্ড মহারাজ, আর সে চায় কার্সান যেন জেজের থেকে বদলা নেয়। এবার কার্সান জেজের সাথে দেখা করতে পৌঁছে যায়। কার্সান জেজেকে বলে যে কিশোরী সুইসাইড করেনি, বরং তুমি ওকে মেরেছ, আর এবার সে তাকে ছাড়বে না, সে তাকে শাস্তি দিয়েই ছাড়বে। এই কথায় জেজে হেসে উত্তর দেয়, কারণ এমন অনেক লোক এসেছে কিন্তু কেউই তার কিছু করতে পারেনি। এরপর কার্সান নিজের নিউজ এজেন্সি শুরু করে, যাতে সে জেজের পোল খুলতে পারে আর সবাইকে দেখাতে পারে যে সে কেমন মানুষ। সে জেজের নামে একটা খুব ভালো লেখা লেখে, আর ওই রাতেই সে সব নিউজ পেপার শহরে পাঠিয়ে দেয়, কারণ শহরের মানুষরা এতটাও অন্ধবিশ্বাসী নয়। কার্সান চেয়েছিল তারা যেন অন্তত জেজের ভণ্ডামিটা বুঝতে পারে, কিন্তু সেখানে জেজের লোক চলে আসে, আর শহরে পাঠানো সব নিউজ পেপারগুলো তারা জ্বালিয়ে দেয়। তাদের মধ্যে একটা নিউজ পেপারও শহরে পৌঁছাতে পারে না। এবার যে জানতে পারে যে কার্সান তার বিরুদ্ধে এইসব করছে, আর সেও চুপ থাকার পাত্র নয়। এবার সেও কার্সানের বিরুদ্ধে খারাপ কিছু প্ল্যান করছে। এবার যে অ্যানাউন্সমেন্ট করে যে কার্সান যতক্ষণ না তার কাছে ক্ষমা চাইছে ততক্ষণ তার প্রাসাদ আর মন্দিরের দরজা বন্ধ থাকবে, সেখানে কোনো পুজো হবে না। পরের দিন সবাই খুব রেগে গিয়ে কার্সানের কাছে যায়, কারণ তারা সবাই কার্সানকে দিয়ে মহারাজের থেকে ক্ষমা চাওয়াতে চাইছিল। কিন্তু এখানে কার্সান বুদ্ধি করে একটা ভগবানের ফটো নিয়ে একটা গাছের তলায় রেখে দেয়। সে বলে যে ভগবানের পুজো করার জন্য আমাদের মন্দিরে যাওয়ার দরকার নেই, আমরা চাইলে এখানেই ভগবানের দর্শন করতে পারি আর তার পুজোও করতে পারি। এখানে সে সবার সামনে খুব ভালো একটা স্পিচ দেয়। আর ঠিক তখনই সেখানে বিরাজ নামের একটা মেয়ে আসে, আর কার্সানের সব কথায় সে সম্মতি জানায়। এবার সে সবাইকে বলে যে আমাদের সকলের উচিত ওর পাশে থাকা। তারপর সবাই মিলে এখানেই পুজো করা শুরু করে। যে এই সব দৃশ্য তার প্রাসাদ থেকে দাঁড়িয়ে দেখছিল। এইভাবেই তার এইবারের প্ল্যান ফ্লপ হয়ে গিয়েছে, কিন্তু তাও সে সহজে হার মানার পাত্র নয়। এরপর বিরাজ কার্সানের নিউজ এজেন্সিতে আসে, আর সে কার্সানকে বলে যে তার একটা জব চাই, কারণ সে অনেক শিক্ষিত। এবার বিরাজ বলে যে ক্লাস 10-এ সে 3 বার পড়েছে। কার্সান তাকে বলে যে সে তাকে জব তো দিয়ে দেবে, কিন্তু স্যালারি দিতে পারবে না। এই কথায় বিরাজও রাজি হয়ে যায়, আর সে কার্সানের সাথে কাজ করা শুরু করে দেয়। এখন তারা দুজনের সাথে অনেকটা সময় কাটায়। কোথাও না কোথাও তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এমনকি বিরাজ তো কার্সানের সাথে বিয়েও করতে চাইছিল। এরপর আবার একবার কার্সান জেজের নামে লেখে, আর সে নিউজ পেপারগুলো শহরে পাঠাতে চায়, কিন্তু আবার একবার সেখানে জেজের লোক চলে আসে, আর তারা সব পেপার পুড়িয়ে দেয়। এইবার আর কার্সান সেই গাড়িতে পেপার রাখেনি, সে জানতো এমন কিছু একটা হবে, তাই এবার সে লুকিয়ে অন্য গাড়িতে করে পেপারগুলো শহরে পাঠিয়ে দিয়েছে। এবার সব পেপার ঠিক জায়গায় পৌঁছে যায়, আর সবাই পেপার পড়েও ফেলে। এরই মধ্যে একটা পেপার জেজের কাছেও পৌঁছে যায়, আর তার ওয়াইফের কাছেও, যার ফলে এবার জেজের একটু হলেও বদনামি হচ্ছিল। কিন্তু যে অত সহজে হার মানবে না, কারণ তার বিরুদ্ধে যেই যাওয়ার চেষ্টা করে সে তার ক্ষতি করেই ছাড়ে। তাই এবার যে কার্সানের উপর মানহানির কেস করে দেয়, আর তার সাথে 50,000 টাকা জরিমানা চায়। এখন কার্সান বলে যে তার কাছে তো এত টাকাই নেই, তাই তার কিছু হারাবার ভয়ও নেই। তখনই কার্সানের কাছে কিছু লোক আসে, যারা জেজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়েছে। তাই কার্সানও খুব খুশি হয়ে যায়।
যেভাবে কার্সনের বিরুদ্ধে মানহানির কেস করেছে আর সে যেভাবে 50,000 টাকার ডিমান্ড করেছে, সে ভাবছে যে এই কেসটা সে জিতে গিয়েছে আর কার্সন এখন তার কাছে ক্ষমা চাইতেই আসছে। কিন্তু কার্সন জেজের কাছে এসে বলে যে সে জেজের কাছে ক্ষমা চাইতে আসেনি, বরং সেও জেজের উপর কেস করেছে আর সে খুব তাড়াতাড়ি হেরে যাবে। এবার জেজে পাল্টা চাল দেয়, যার ফলে যারা জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে চেয়েছিল এখন তারা আর সাক্ষী দিতে চায় না। আর কিছু মানুষ যারা এখনও সাক্ষী দিতে চাইছে তাদের সাথে জেজে খুব খারাপ করেছে। আসলে জেজে তাদের ঘর পুড়িয়ে দিয়েছে। এবার জেজের ওয়াইফ কার্সনের কাছে আসে আর সে কার্সনকে একটা অ্যাড্রেস দিয়ে বলে, তুমি যেই সাহায্য চাইছো তা তুমি এই অ্যাড্রেসে পেয়ে যাবে। আসলে জেজের ওয়াইফ ভালো ছিল আর সে কার্সনকে হেল্প করতে চাইছিল। পরের দিন কার্সন সেই অ্যাড্রেসে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে শ্যামজিকে দেখতে পায়, যার বোনকে জেজে ধূত্র ফলের লাড্ডু খাইয়েছিল। কিন্তু তাও সে মরেনি, কারণ সেই রাতে জেজের লোকরা নয় বরং জেজের ওয়াইফ তাকে বাঁচিয়ে নিয়েছিল। সে মেয়েটাকে বমি করিয়ে দিয়েছিল, যার ফলে তার পেট থেকে বিষটা বের হয়ে যায়। এরপর সে এক সুরক্ষিত জায়গায় এই ভাই বোনকে লুকিয়ে রেখে দিয়েছে। এখন এরা জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে চায়, তাই এদের লুকিয়ে নিয়ে যাওয়া হয় যাতে জেজের নজর এদের উপর না পড়ে। এবার জেজে কার্সনকে নিজের কাছে ডেকে বলে যে সে কার্সনকে একটা লাস্ট চান্স দিচ্ছে। কার্সন যেন সবাইকে জানিয়ে জেজের কাছে ক্ষমা চেয়ে নেয়। সে যদি এটা করতে পারে তাহলে জেজে তাকে ক্ষমা করে দেবে আর তার উপর যে মানহানির কেস করেছে সেটাও সে তুলে নেবে। কিন্তু কার্সন তো কিছুতেই জেজের থেকে ক্ষমা চায় না। উল্টে সে বলে যে জেজের বিরুদ্ধে সে লড়ে যাবে শেষ পর্যন্ত। কিন্তু এবার জেজে কার্সনকে বলে যে শ্যামজির বোন তার কাছে আছে, যার বিয়ে সে খাবাসার সাথে করিয়ে দিয়েছে। আর এখন শ্যামজিকেও কোথাও পাওয়া যাচ্ছে না, কারণ জেজে তাকে গায়েব করে দিয়েছে। এরাই কার্সনের শেষ আশা ছিল। কার্সন ভেবেছিল যে এই সাক্ষীগুলোর মাধ্যমে সে জেজেকে হারাতে পারবে, কিন্তু এখন তার এই আশাও ভেঙে গেল। এরপর জেজে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে সবাই জেজেকে ভগবানের মতন স্বাগত জানায়। এবার কোর্টে হিয়ারিং শুরু হয়, যেখানে কার্সনের উকিল জেজেকে কাঠগড়ায় দাঁড়াতে বলে। কিন্তু এখানে জেজে বলে যে সে কারোর কাছে যায় না, উল্টে সবাই তার কাছে আসে, তাই সে এখান থেকেই সব উত্তর দেবে। যে কথায় জাজও রাজি হয়ে যায়। এবার কার্সনের উকিল তাকে বলে যে তার উপর কি কি কেস আছে, যেমন সে চরণ সেবার নামে মেয়েদের শারীরিক শোষণ করে। এবার জেজে উত্তরে বলে যে এটা একটা প্রথা মাত্র, যেটা অনেক বছর ধরে চলে আসছে, আর আমি শুধু এই প্রথাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যার পর কার্সনের উকিল আর একটা সাক্ষীকে ডাকে, যে একজন ডক্টর ছিল। সে অনেক মহারাজদের চিকিৎসা করেছে, এমনকি জেজেরও। এবার সেই ডক্টর বলে যে জেজের একটা গুপ্ত রোগ আছে, যেটাকে সিফিলিস বলে, যেটা অনেক মানুষের সাথে শারীরিক সম্পর্ক করার ফলে হয়, যার জন্য ডক্টর তাকে বারণও করেছিল, কিন্তু জেজে তার কোনো কথাই শোনেনি। এবার জেজে কথা ঘুরিয়ে দেয়, সে বলে যে তার কোনো গুপ্ত রোগ নেই, বরং এই কিছুদিন আগে তার স্কিনের কিছু সমস্যা হওয়ায় তার গায়ে দানা দানা বেরিয়েছিল, যেটাকে ডক্টর সিফিলিস ভেবে ভুল করছে। এবার জেজের উকিল বলে যে তার যে কোনো গুপ্ত রোগ আছে এই কথার কোনোই প্রমাণ নেই ডক্টরের কাছে। অন্যদিকে জেজে বলে যে এই কোর্টরুমে যা পাবলিক আছে তার থেকে বেশি পাবলিক আছে বাইরে, যারা সবাই আমার ভক্ত। আমি যদি তাদের একটা ইশারা করি তাহলে এখান থেকে কেউ আর বেঁচে ফিরতে পারবে না। অ্যাট লাস্ট উকিল কার্সনকে কাঠগড়ায় ডাকে। এখানে কার্সন একটা খুব ভালো স্পিচ দেয়। সে বলে যে যতটা দোষ জেজের তার থেকে বেশি দোষ আমাদের, কারণ জেজে যেভাবে আমাদের ব্যবহার করেছে আমরাও সেইভাবেই ব্যবহৃত হয়েছি। আমরা কখনোই নিজেদেরকে ব্যবহার হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য জেজেকে আটকাইনি, তাই জন্যে সবসময় আমাদের শোষণ হয়েছে। কার্সন আরও বলে যে ভগবানের কাছে নিজেদের কথা পৌঁছানোর জন্য আমাদের এই সব ধর্মগুরুর দরকার নেই, কারণ ভগবান এমনিতেই আমাদের কথা শুনতে পাচ্ছে। এবার আমরা কোর্টে কার্সনের মাসিকে দেখতে পাই, যে কার্সনকে সাপোর্ট করার জন্য এসেছিল। এখন সে জেজের বিরুদ্ধে সাক্ষীও দেয়, আর দেখতেই দেখতে সেখানে অনেক মহিলা চলে আসে, যারা সবাই জেজের বিরুদ্ধে সাক্ষী দেয়।
কারণ এই সব মহিলারা যে চরণ সেবা করেছে। এবার কোর্ট নিজের ডিসিশন শোনায়, যেখানে জেকে অপরাধী পাওয়া যায়। আর কার্সন সম্পূর্ণই নির্দোষ ছিল, তার উপর দেওয়া সব কেসও মিথ্যে। যে কোর্টে হেরে যায়, যেটা দেখে সবাই খুব খুশি ছিল। আর সবথেকে বড় হার জের এটাই ছিল যে মানুষগুলো আগে তাকে ভগবান বলে পুজো করত, এখন তারাও জের উপর রেগে যাচ্ছে। আর তারা যে সঙ্গও ছেড়ে দিয়েছে, কারণ ধর্মের নামে এতদিন যে নোংরামি চলছিল, কার্সন কিছুটা হলেও মানুষকে সেটা বোঝাতে পেরেছে। এরই সাথে কোর্টের রায় অনুযায়ী চরণ সেবার প্রথাও বন্ধ করে দেওয়া হয়, যেটা ছিল প্রকৃত অর্থে কার্সনের জিত। আর এখানেই এই মুভি স্টোরিটা এন্ড হয়ে যায়। তাহলে বন্ধুরা, মুভি স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।